যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা যতই অঙ্ক কষি না কেন, অঙ্কের বাইরেও কিন্তু অঙ্ক আছে, অঙ্কের বাইরেও অঙ্ক আছে। জি, ডক্টর তুহিন মালিক। যে অঙ্কের বাইরে অঙ্কের কথা বললেন, কিন্তু এই যে আমাদের ডেডলাইনের অঙ্ক, আলটিমেটামের অঙ্ক, 25-24-এর অঙ্ক, এই অঙ্কগুলা কিন্তু ভয়াবহ আকারে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে জনগণকে। প্রথমত যে 24-25 তারিখের অঙ্কটা, এটা কিন্তু শুরু করেছে সরকার নিজে। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 19শে সেপ্টেম্বরে কিন্তু স্পষ্ট ভাষায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি 90 দিন পূর্বে পার্লামেন্ট ভেঙে যাবে এবং আমি একটা অন্তর্বর্তীকালীন ছোট সরকার করব, সেই ভিত্তিতেই আমরা অন্তর্বর্তী সরকারের আওতায় নির্বাচন করব। তো আমরা ধরে নিয়েছিলাম 25টা কোত্থেকে আসলো, 25টা ধরেই নিয়েছিলাম যে 25 তারিখের পর একটা নির্বাচনকালীন সরকার হবে, যেভাবেই হোক না কেন, নিরপেক্ষ হোক, নির্দলীয় হোক কিংবা দলীয় হোক। কিন্তু যেভাবে আগে বাড়ছে, যেটা সাখাওয়াত ভাই বললেন, তাতে কিন্তু নির্বাচনকালীন সরকার চাইতে নির্যাতনকালীন সরকার হয়ে যাবে 25-এর পর। কারণ সরকারের যেটা করতে হবে, 3টা বড় মাপের স্ট্র্যাটেজি তাদের নির্ধারণ করতে হবে। প্রথমত হচ্ছে যে বিএনপির আন্দোলনটাকে ঠেকানো, যে কোনো মূল্যে হোক, ধরপাকড় শুরু হবে, হামলা মামলা শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ভাবেই হোক নির্বাচনটা করে ফেলতে হবে। এবং আপনার মনে আছে কিনা, 88-তে কিন্তু আওয়ামী লীগ বিএনপি মিলেও নির্বাচন ঠেকাতে পারেনি এরশাদের, এবং 96-এ কিন্তু বিএনপি ইলেকশন করে ফেলেছে, ইলেকশন কিন্তু ঠেকানো যায়নি। তো ইলেকশনটা আটকানোর একটা ফন্দি করবে, তাতেও তার শক্তি প্রয়োগ লাগবে, এবং সেই ইলেকশনটাকে বের হয়ে আসা, ক্ষমতায় টিকে থাকলে 2007-এ যেরকম 6-এ যেরকম বিএনপি 15 দিন ছিল, এখানে তারা দীর্ঘমেয়াদী থাকার জন্য কিন্তু তাদের শক্তি প্রয়োগ করতে হবে। যেভাবেই হোক না কেন, আমরা সামনে কিন্তু নির্যাতনকালীন সরকার পাচ্ছি, কোন নির্বাচনকালীন সরকার পাচ্ছি না। এটা প্রথমত এখানে স্পষ্ট একটা কনসেনসাস থাকতে হবে এবং মানুষকে বুঝতে হবে এটা। এখন বারবার আমাদের সরকার বলছে যে আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। দেখেন, গণতন্ত্র তো আর আপনার কোন শব্দে থাকার বিষয় নয় কিংবা জিভে থাকার বিষয় নয়। গণতন্ত্র হচ্ছে সরকারের গণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমি আচরণের মাধ্যমে বুঝতে পারবো যে এটা জিভের বিষয় না শব্দের বিষয়। আর সরকার যেটা করতে চাচ্ছে, দেখেন, এটা শুরুটা আমি আবারও বলছি যে মাঝখান থেকে হঠাৎ একদিন মোহাম্মদ নাসিম সাহেব, যিনি কোনোভাবেই সরকারে নাই, উনি বলে দিলেন যে 25 তারিখের পর যিনি আমার কথাবার্তা না শুনবেন সরকারের প্রশাসনের, তাদের কপালে দুঃখ আছে এবং তাদেরকে সোজা বাসায় পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে কপালে দুঃখ শুধু সরকারি কর্মচারীদের না, কিন্তু সাধারণ জনগণের কপালে দুঃখ আছে যদি 25 তারিখের পর এ ধরনের কথাবার্তা হয়। এবং দুজন মন্ত্রী স্পষ্ট বলেই দিয়েছেন যে কিয়ামত হলেও তারা নির্বাচন করবেন। তো এই ইহলোকের রাজনীতি আমাদের কিয়ামত পর্যন্ত চলে গেছে, মানে কিয়ামত হয়ে গেলেও তারা রাজনীতি বা ইলেকশন করে ছাড়বেন, এই যে একটা অবস্থান। এবং সরকার, বিরোধী দলও বলছে যে কোনো মূল্যেই এটাকে প্রতিহত করা হবে এবং ঘরে ঘরে সংগ্রাম কমিটি করার ঘোষণা দিয়েছে। এবং যেদিন ঘোষণা দিয়েছে সেই দিনই ঢাকা মহানগরীতে শুধুমাত্র 1600 প্রতিরোধ কমিটি করে ফেলা হলো আওয়ামী লীগের। এবং 25 তারিখে বিএনপি বোধহয় পল্টনে একটা সমাবেশের অনুমতি চেয়েছে, সেই দিনই আওয়ামী লীগ সমাবেশের চিন্তা করছে। এই যে আগে যেটা দেখা যাচ্ছিল, এতদিন ধরে আমরা রাজনীতিতে কি শিখেছি এরশাদের সময় কিংবা অন্যান্য আন্দোলনের সময়, যে বিরোধী দল একটা চাপ সৃষ্টি করে আন্দোলন করে। এবার উল্টো দেখছি যেটা সরকার নিজে চাপ সৃষ্টি করছে, সরকার আন্দোলন করছে, বিরোধী দল যেটা বলে তার অপোজিট কর্মসূচি তারা দিচ্ছে বিরোধী দলকে থামাবার জন্য। ভাই, আমি যে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম। আচ্ছা, আমার ডক্টর তুহিন মালিকের কাছে প্রশ্ন ছিল যে দেশে যদি একদলীয় নির্বাচন হয়ে যায় তবে দেশের গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা, যে শুধু গণতন্ত্র বিপন্ন না, দেখেন এই সরকার সবসময় বলে, যখন শাহবাগে গণ আন্দোলন শুরু হলো, গণজাগরণ শুরু হলো, তখন যে প্রথম রাজীব যখন মারা গেল বলা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এবং সব নেতারাই কিন্তু মন্ত্রীরা একই কথা বলছে যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি। আমার তো খুব ভয় হয় মতি ভাই, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বদলে না তারা যদি একতরফা ইলেকশন করে বসে কিংবা করার প্রচেষ্টা করে, তাহলে তো দ্বিতীয় বাকশাল হয়ে যাবে দেশে।
এবং এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য বড় ক্ষতিকর হবে, আওয়ামী লীগের চরিত্রের জন্য বড় ক্ষতিকর হবে। দেশের জন্য তো অবশ্যই, গণতন্ত্রের জন্য তো নিশ্চয়ই এটা। আওয়ামী লীগ যদি নীতিগতভাবে সেটা চায় তাতে তার নষ্ট আর কি হয়তো কিছু নেই, তারা যদি সেটাই চান আর কি। না, মনে তো হচ্ছে, আমি দেখেন বরাবরই বলছি, 1 বছর ধরেই বলছি যে সরকারের প্রথম এজেন্ডাই হচ্ছে, সবচেয়ে ভালো এজেন্ডা হচ্ছে তারা তাদের ক্ষমতাটাকে প্রলম্বিত করবার চেষ্টা করবে, নির্বাচন তারা দিতে চাইবে না। এবং খুব আশ্চর্যজনক ভাবে দেখেন, এই গত 2 দিন আগে সংসদ বন্ধ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বলে দিয়েছে যে আমাদের এই অধিবেশনটাই শেষ অধিবেশন, কিন্তু এটা কিন্তু আগামী 23শে ডিসেম্বরে আবার এটাকে ওই যে 23শে অক্টোবরে আবার এটাকে মুলতবি করা হলো এই পর্যন্ত, এবং বলা হলো যে 30শে ডিসেম্বর পর্যন্ত চালানো হবে। তো এটা মানেটা কি? যেটা সাখাওয়াত ভাই খুবই স্পষ্ট বললেন যে আপনি যদি সংসদ চলে এবং সেখানে যে আপনি নির্বাচন কিসের ভিত্তিতে দিবেন, এই লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলা হচ্ছে, এখানে তো প্লেইং এর কোনো সুযোগই নেই। আপনি সংসদ রেখে তো নির্বাচন করতে আইনে কোনো বাধা নেই। প্রথমত আপনি তো বললেন যে নির্বাচন মানে সরকার তার ক্ষমতাকে প্রলম্বিত করে যাচ্ছে এই জন্য যে আসলে 24শে জানুয়ারি পর্যন্ত সংসদ চলতে পারে, আইনে কোনো বাধা নেই। এবং আরো মজার বিষয় হচ্ছে যে 24শে এপ্রিল পর্যন্ত আপনি এই ক্ষমতা প্রলম্বিত হতে পারে যদি আপনি সংসদ ভেঙে দেন তার আগে 3 মাস। এবং আরো মজার বিষয় হচ্ছে যদি 24শে জুলাই পর্যন্ত ক্ষমতা থাকতে পারে যদি চিফ ইলেকশন কমিশনারকে একটা ডিসক্রিপশন পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে এইবার, যে যদি উনি মনে করেন দৈব দুর্ভিক্ষকে কারণে, সেটাই এটা ডিটারমিনেশন উনি করবেন, অ্যাক্ট অফ গড। হ্যাঁ, এটা ডিটারমিনেশন উনি করবেন, কিন্তু অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ গডের ডেফিনিশন আমাদের দেশে তো অ্যাক্ট অফ গড তো মানে গডের কাজ তো আমাদের 2 দলের মাস্তানরাই সবসময় করে ফেলে। আর রাস্তায় 10-12টা লাশ ফেলে দিলে, বাড়িঘর পুড়িয়ে ফেললে তো এটা অ্যাক্ট অফ গডের চেয়ে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে। জুলাই পর্যন্ত তো আপনি থাকতেই পারবেন। তাহলে আমরা কি দেখছি? আর যদি আপনি নির্বাচনের প্রচেষ্টা না করেন, তাহলে তো যেভাবে পঞ্চদশ সংশোধনী করা হয়, যেটা আমি ফর্মুলা দিয়েছি, 2021 পর্যন্ত এরা এমনি চলে যাবে। এই কারণে যে বলছি তাদের এক্সিটটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর কারণে, যে তারা বের হয়ে আসার কোনো পলিসি পাচ্ছে না, যার জন্য তারা। সাগর ভাই, যেটা আমি